আজকে রান্না করব এঁচোড় চিংড়ি। তার জন্য নিয়ে নিয়েছি একটা এঁচোড় বা গাছ পাঁঠা। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির গাছের এঁচোড়। তো প্রথমে এই এঁচোড়টাকে কেটে নেব। তার আগে ওই সর্ষের তেল নিয়ে আমার হাতে আর ওই বটির মধ্যে ভালো করে একটুখানি মেখে নিয়েছি, কারণ এঁচোড় কাটতে গেলে তো আঠা বেরোয়, সেই আঠাটা যাতে না লাগে তার জন্য একটুখানি হাতের মধ্যে সর্ষের তেল বুলিয়ে নিয়েছি। এরপরে এঁচোড়টাকে দুফালি করে কেটে নেব। আর এঁচোড়টা কাটার পরে দেখছি ভেতরে দানা হয়ে গেছে। তো চলুন এরপরে এঁচোড়ের খোসাগুলো ছাড়িয়ে ভালো করে কেটে কুটে নেব। দেখুন কতটা আঠা বেরিয়েছে। আর অন্যদিকে না একটা গামলার মধ্যে আমি হলুদ জল রেডি করে রেখেছি। এদিকে এঁচোড়গুলো খোসা ছাড়িয়ে কেটে ওই হলুদ জলের মধ্যে রেখে দেবো। তো এবছর কিন্তু আমাদের গাছে বেশি এঁচোড় হয়নি, ওই দুবার এঁচোড় পেড়ে খাওয়া হয়েছে আর কয়েকটা এঁচোড় রাখা আছে, একটুখানি কাঁঠাল খাওয়া হবে। এইরকম দানাওয়ালা এঁচোড় খেতে কিন্তু না বেশ ভালোই লাগে। আমার তো ভীষণই ভালো লাগে এই এঁচোড় রান্না, মানে এঁচোড় তরকারি খেতে। আমাদের বাড়ির সবারই প্রিয়, তবে আমার এই দানাওয়ালা এঁচোড়টা একটুখানি বেশি ভালো লাগে। ঠিক পুরো খাসির মাংসের মতন লাগে। আর যদি ভালো করে রান্নাবান্না করা হয় না, তাহলে তো কোনো কথাই হবে না, ভাতের সাথে আর কিছু লাগবে না, এই এঁচোড় তরকারি দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এইদিকে সমস্ত এঁচোড়গুলো কেটে রেডি করে নিয়েছি। এরপরে এঁচোড়টাকে সেদ্ধ করে নেবো। তার জন্য প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর কেটে রাখা এঁচোড় তার সাথে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলু। এরপরে ওই এঁচোড়ের মধ্যে পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো আর অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো এখানে এঁচোড় আর আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এই দিয়ে কেটে রেখেছি করলা আর আলু, একসাথে একটুখানি ভেজে নেব। আর করব কাতলা মাছের ঝোল। এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, সাথে এখানে আলু আর পটলটাও কেটে নিয়েছি। আজকে আলু আর পটল দিয়ে এই মাছের ঝোল রান্না করব। তো এইগুলোই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়ার মেনু। তো প্রথমে এখানে মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে একটুখানি মেখে টেকে নিচ্ছি। এরপরে 10 থেকে 15 মিনিট এইভাবে আমি একটুখানি রেখে দেবো। তো প্রথমে রান্না করব এঁচোড় চিংড়ি, তার জন্য এখানে মশলা বাটতে হবে। আর মিক্সার জারে নিয়ে নিয়েছি রসুন, আদা, আর নিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, 2টো শুকনো লঙ্কা, অল্প একটুখানি গোটা জিরে আর সামান্য পরিমাণে জল দিয়ে এখানে রেডি করে নিলাম, পরে বেটে নেব। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম গরম করার জন্য। আর এদিকে চলে এলাম এঁচোড় চিংড়ির জন্য মশলাটা বেটে নেওয়ার জন্য। তো এদিকে দেখলাম তেলটা গরম হয়ে গেছিলো। তারপর তেলে ফোড়ন দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, অল্প একটুখানি গোটা জিরে। ফোড়নটাকে একটুখানি হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। আর মশলাটা 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে ওই মশলার মধ্যেই দিয়ে দিলাম মানে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো। তো এরপরে এই চিংড়ি মাছটাকে এই মশলার সাথে আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আর মশলাটা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করলো, তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিলাম নুন। এরপরে মশলাটাকে ভালো করে আবারও কষিয়ে নেব। আর মশলা যত ভালো মতো কষা হবে, এঁচোড় চিংড়ি খেতেও টেস্টি হবে। তো যাই হোক, অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর উপরে দেখুন তেলটাও আলাদা হয়ে গেছে। তো এরপরে ওই সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটাকে দিয়ে দিচ্ছি। এরপরে আর কিছুই দেবো না, এরপরে মশলার সাথে ভালো করে এই সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে কষিয়ে নেব। তো এইখানে এঁচোড় আর আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। আর জলটা দিয়ে দেওয়ার পরে আবারও একটুখানি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি এঁচোড় চিংড়ির মধ্যে অল্প একটুখানি জল দিলাম, যেহেতু এঁচোড় আর আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে আছে, তাই বুঝে সুঝে একটুখানি জল দিয়েছি। আর জলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে না অল্প একটুখানি চিনিও দিয়ে দিলাম। তো এখানে আমি এঁচোড় চিংড়ির মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, এখন আর কিছু দেবো না। তো এখন শুধু খালি রান্না করে নিলেই হবে। আর ওইদিকে ভাতটা হয়ে গেছিলো, ভাতটাকে ফেনা গড়িয়ে নামিয়ে রেখেছি। তো ভাবলাম এদিকে এঁচোড় চিংড়িটা রান্না হতে হতে সেই সময়ের মধ্যে আমি ওই করলা আর আলুটাকে ভেজে নেব। তো সকালবেলা লুচি করেছিলাম, ওই কড়াইতে অল্প একটুখানি সাদা তেল ছিল, তার মধ্যেই ওই কেটে রাখা আলু আর করলাটা দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর নুন আর হলুদটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ওই করলা আর আলুটাকে ভাজতে বসিয়ে দিলাম। আর এখানে কিন্তু রান্না হয়ে গেছে এঁচোড় চিংড়ি। আর এই নামানোর আগে অল্প একটুখানি ঘি, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো এরপরে না এই এঁচোড় চিংড়ির মধ্যে অল্প একটুখানি ধনেপাতা কুচি দেবো। তার আগে দেখলাম ওইদিকে ওই করলা আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছিলো, একবার নেড়ে চেড়ে দিলাম। আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি এঁচোড় চিংড়ির মধ্যে কেটে রাখা ধনেপাতা কুচি। আর ধনেপাতাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে কিন্তু ঢেলে নেব। তো আজকে এই এঁচোড় চিংড়িটা অল্প তেল মশলা দিয়ে বানিয়েছি, তবে খেতে কিন্তু না দুর্দান্ত হয়েছিল, মানে ফাটাফাটি হয়েছিল। তো যাই হোক, এঁচোড় চিংড়িটা ঢেলে রেখে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে এদিকে মাছ ভাজার জন্য তেলটা গরম করার জন্য
জন্য বসিয়ে দিলাম। আর অন্যদিকে দেখলাম আলু আর করলাটা ভাজা হয়ে গেছে। তো প্রথমে ভাবলাম এই আলু আর করলা ভাজাটা তুলে রেখে দিই, তারপরে এখানে এসে মাছগুলো ভেজে নেব। তো আলু আর করলা ভাজাটা তুলে রেখে চলে এলাম মাছ ভাজার জন্য। এদিকে তেলটা খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এরপরে একে একে ওই নুন হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে একবার ওলট পালট করে নেব, তারপরে এদিকে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। আর যতক্ষণ এইদিকে মাছটা ভাজা হচ্ছে না, সেই সময়ের মধ্যে এই মাছের ঝোলের জন্য একটা মশলা বেটে রেডি করে নেব। তো এখানে মাছের ঝোলে দেওয়ার জন্য মশলার মধ্যে নিয়েছি 1 চামচ রাঁধুনি, গোটা জিরে, কয়েক টুকরো আদা আর 3টে মতো কাঁচা লঙ্কা। এগুলোকে আমি শিলের মধ্যে বেটে নেব। তার আগে দেখলাম এইদিকে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। তো প্রথমে ভাবলাম এই মাছগুলোকে মানে তুলে রেখে দিয়ে তারপরে আমি মশলাটা বেটে নেব। আর যে পরিমাণে গরম পড়েছে তাই ভাবলাম আজকে একটুখানি এই রাঁধুনি বাটা দিয়েই হালকা পাতলাভাবে মাছের ঝোলটা রান্না করি। ওই আলু পটল দিয়ে একটুখানি হালকা পাতলাভাবে বানিয়ে নেব মাছের ঝোল। তো মাছ ভাজাগুলো তুলে রেখে না ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপরে পেঁয়াজটাকে না একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দেবো কেটে রাখা আলু আর পটল। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজেছি, আর বেশি কিছু মশলাপাতি দেবো না, আর তেলটাও না খুব কম দিয়েছি, বেশি রিচ করব না, মানে খুব গরম পড়েছে আর তেমন কিছু না খেতেও ইচ্ছা করছে না, তাই একটুখানি হালকা পাতলাভাবে আজকে মাছের ঝোলটা রান্না করে নেব। তো এইদিকে এই পেঁয়াজের সাথে আলু পটলটাকে একটু নেড়ে চেড়ে ভাজতে বসিয়ে দিলাম। তো ওইদিকে আলু আর পটলটা ভাজা হতে থাকুক, আর সেই সময়ের মধ্যে ওই মাছের ঝোলের জন্য রাঁধুনি, গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি জল দিয়ে প্লেন করে বেটে নেব। আর এই বাটার সঙ্গে না একটুখানি মানে কয়েক কোয়া রসুনও দেব। রসুনটা তখন দিতে ভুলে গেছিলাম, তো এখন মনে পড়ে গেছে। তো 4-5টা মতন ওই রসুনের কোয়া দিয়ে এই রাঁধুনি বাটার সাথে ভালো করে মিশিয়ে পুরো প্লেন করে বেটে নিয়েছি। আর এইদিকে মশলাটা বাটতে বাটতে কিন্তু অন্যদিকে ওই যে আলু পটলটা ভাজা বসিয়েছিলাম, মাঝে মাঝে গিয়ে একবার নাড়াচাড়াও দিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, এদিকে তো মশলাটা বেটে নিয়েছি, এরপরে আমি বাটির মধ্যে তুলে রেখে দেবো। তো প্রথমে আর শিলনোড়াটাকে ধুয়ে রেখে দিই, তারপরে মাছের ঝোলটা রান্না করব। তো আমি এখানে মাছের ঝোলে দেওয়ার জন্য না আলু আর পটলটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি। তো আলু আর পটলটা তো ভাজা হয়ে গেছিলো। এরপরে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর অল্প একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাটাকে আলু পটলের সাথে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তেলটা আলাদা হয়ে যাওয়ার পরে তারপরে আমি পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছিলাম, মানে মাছের ঝোল রান্না করব যেহেতু পাতলা পাতলা করব, তাই একটুখানি বেশি করে জল দিয়ে দিয়েছি। আর জলটা দিয়ে দেওয়ার পরে না একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে নুনটাও টেস্ট করে নিয়েছিলাম। তো নুনটা আর একটু লাগতো, তাই বুঝে সুঝে নুন আর চিনি দিয়ে মিশিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। ওই 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পরে ঢাকাটা খুলে একবার চেক করে নিলাম আলু আর পটলটা সেদ্ধ হয়েছে কিনা। তো খুব ভালো মতো করে কিন্তু আলু আর পটলটা সেদ্ধ হয়ে গেছিলো। এরপরে আমি ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর মাছটা দিয়ে দেওয়ার পরে ওর ওপরে দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা কুচি। আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি না, যেহেতু রাঁধুনি বাটা দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করছি, আর গরম মশলা গুঁড়ো দিলে না তার ফ্লেভারটা পুরো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এদিকে কিন্তু রাঁধুনি বাটা দিয়ে মাছের ঝোল তো রান্না হয়ে গেছে। এরপরে গামলার মধ্যে ঢেলে রেখে দিলাম। তো যাই হোক, আজকে দুপুরবেলা ভাতের সাথে খাওয়ার জন্য এই 3টে পদ রান্নাবান্না করেছি। চলুন ভাত তো বাড়বো, তার আগে আর একবার দেখিয়ে দিই আজকে কী কী রান্না করলাম। এখানে করে রেখেছি হাঁড়িতে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, সাথে করেছি রাঁধুনি বাটা দিয়ে কাতলা মাছের ঝোল, আলু পটল দিয়ে বানালাম একটুখানি হালকা পাতলাভাবে। আর এইখানে আছে এঁচোড় চিংড়ি। আজকে এঁচোড় চিংড়িটা খেতে জাস্ট অসম হয়েছিল। আর এখানে ভেজে রেখেছি আলু আর করলা ভাজা ওই ভাতের সাথে প্রথম পাতে খাওয়ার জন্য। তো মোটামুটি এই কটা রান্নাবান্না হচ্ছে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার মেনু। তো এবারে কিন্তু আমি থালা নিয়ে ভাত বাড়তেও শুরু করে দিয়েছি, খাওয়া দাওয়া করবো, অনেকটা বেলাও হয়ে গেছে। আর এদিকে রান্নাঘরে তো প্রচণ্ড গরম, মানে যে পরিমাণে গরম পড়েছে না, একদম ইচ্ছা করছিল না রান্নাবান্না করার জন্য। শুধু আমার বোনের ছেলে এসেছে, তাই একটুখানি ওই ভালো মন্দ রান্নাবান্না করলাম। তো চলুন, থালার মধ্যে তো গরম গরম ভাত নিয়ে নিয়েছি, এরপরে নিয়ে নেব ভাতের পাশে ওই প্রথম পাতে খাওয়ার জন্য মেখে খাওয়ার জন্য করলা আলু ভাজা। এরপরে নিয়ে নেব এঁচোড় চিংড়ি। আর এঁচোড় চিংড়িটা না সত্যিকারেই আজকে ভালো হয়েছিল খেতে, কোনো কিছু মানে বেশি কিছু মশলাপাতি দিইনি, ওই সাধারণ মানে হালকা পাতলাভাবে বানিয়ে নিয়েছি, তবে খেতে ভালো লাগছিল। আর আজকে আমি এই যে রাঁধুনি বাটা দিয়ে আলু পটল দিয়ে মাছের ঝোলটা বানিয়েছিলাম, মাছের ঝোলটা খেতে না এতটা সুন্দর হয়েছিল কি বলবো। যখন এই গরম গরম ভাতের সাথে এই ঝোলটা মেখে খাচ্ছিলাম, দুর্দান্ত লাগছিল খেতে। তো যাই হোক, থালার পাশে সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি, এরপরে খাওয়া দাওয়া করবো। তাহলে থাকলাম, টাটা।